আমি এখনো নিজেকে ক্ষমা করতে পারি না। তবে একটা সত্যি কথা কি জানো, আমি যতই তোমার বাবার সাথে ঝগড়াঝাটি করতাম না কেন, কখনো মন থেকে তার থেকে আলাদা হতে চাইনি। তুমি আমাদের দুজনের মাঝে সেতু বন্ধনের মতো হয়ে আমাদের দুজনকে এক করে রেখেছিলে, কিন্তু নিজের দুঃখ কষ্টের ঝেড়ে তোমার প্রতি কখনো যে চরম অন্যায় করে ফেলেছি বুঝতেই পারিনি। তোমার বাবা তো আমাকে ক্ষমা না করে চিরদিনের জন্য পরপারে চলে গেলেন। এখন তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে আমার বেঁচে থাকাটাও যে বিষাক্ত হয়ে যাবে। চরম অশান্তির আগুনে মরে মৃত্যুর পরেও যে সুখ খুঁজে পাবো না। বলতে বলতে অঝরে কেঁদে উঠলেন মিসেস শায়লা। আরিয়ান সেটা দেখে নিজেকে আর স্থির রাখতে পারল না। মায়ের কথা ও কান্নার আহাজারিতে সমস্ত অভিমান আর ক্ষোভের পারদ গলতে গলতে একসময় সেগুলো পুরোপুরি নিঃশেষ হয়ে গেল। সব জড়তা আর সংশয়কে দূরে ঠেলে দিয়ে সে আন্তরিক ভালোবাসা থেকে মিসেস শায়লাকে চিৎকার করে মা বলে জড়িয়ে ধরে হাউ মাউ করে কেঁদে উঠল। মিসেস শায়লা প্রথম অবাক হয়ে গেলেও পরবর্তীতে তার চোখ দিয়েও অঝোর ধারায় অজস্র নোনা জল গড়িয়ে পড়তে লাগলো। কেউ বা শান্ত করল না। এতদিনে জমে থাকা তীব্র কণ্ঠ, যন্ত্রণা, রাগ, অভিমান সব কান্নার মাধ্যমে উজাড় করে দিল দুই মা ছেলে। মিসেস শায়লা ছেলেকে বুকে জড়িয়ে নিয়ে এতদিনে খা খা করা মাতৃ হৃদয়টাতে যেন এক নির্ভেজাল অপরিসীম শান্তির পরশ অনুভব করলেন। দরজার আড়াল থেকে এই আবেগঘন অতুলনীয় সুন্দর মুহূর্তটি দেখে হৃদিত মুখ চেপে ধরে কেঁদে উঠল। তবে সেটা কষ্টের কান্না নয়, তীব্র খুশির কান্না। ঘন ঘোর বর্ষার মাঝখানে সেদিন ছিল এক রৌদ্রোজ্জ্বল সকাল। মিসেস শায়লা খান আর ডক্টর রেজা চৌধুরী বাগানের একপাশে টি টেবিলে বসে চা খাচ্ছিলেন আর বিভিন্ন বিষয়ে কথা বলছিলেন। তারা এখন অনেকটাই টেনশন মুক্ত, কেননা আরিয়ান কিছুদিন যাবৎ স্বাভাবিকভাবে রেসপন্স করছে। সে এখন আর আগের মতো পাগলামি করে না, অনেকটাই শান্ত, স্বাভাবিক আর উৎফুল্ল হয়েছে। অবশ্য যতক্ষণ দিদি তোর আশেপাশে থাকে ততক্ষণই এমন থাকে। একটু চোখের আড়াল হলেই ও কেমন যেন অস্থির হয়ে যায়। এই প্রথম কোনো মেয়ের জন্য এতটা অবসেসড দেখা যাচ্ছে আরিয়ানকে। মেয়েদের থেকে স্বাভাবিক দূরত্ব রাখাটাই আগের আরিয়ানের মাঝে পরিলক্ষিত হতো, এখন অবশ্য তেমনটাই হয়, শুধুমাত্র হৃদিতার ক্ষেত্রে ব্যাপারটা আলাদা। চা খেতে খেতে মিসেস শায়লা বললেন, হৃদিতা মামনিকে কিন্তু এবার আমি আর কোথাও যেতে দেব না। রেজা ভাই, আরিয়ান পুরোপুরি সুস্থ হলে ওকে ওর বউ করে এই বাড়িতে রেখে দিব। ছোটবেলা থেকে তো আপনার আর আপার সাথে কথা বলেও ওদের বিয়ে ফিক্সড করে রাখা ছিল। তাছাড়া আরিয়ান আর হৃদিতা ছোটবেলা থেকে একে অপরকে পছন্দ করে। এখন তো স্পষ্টতই প্রকাশ পাচ্ছে ওরা দুজন দুজনকে ভীষণ ভালোবাসে। তাই ওদের দিক থেকে কোনো আপত্তি আসবে না, সেটা সম্পর্কে চিন্তিত আমি। ডক্টর রেজা চৌধুরী চায়ের কাপটা টেবিলে রেখে হাসি মুখে বললেন, সেটা তো আমিও জানি ভাবি। মনে মনে ওদের বিয়ে নিয়ে ভেবে রেখেছি। আরিয়ানের সুস্থ স্বাভাবিক হলে আর হৃদিতা আরো আগে ফিরে আসলে ওদের বিয়েটা কবেই দিয়ে দিতে হবে। কিন্তু আমার চিন্তা হচ্ছে অন্য জায়গায়। চায়ের কাপটা টেবিলে নামিয়ে রেখে মিসেস শায়লা চিন্তিত গলায় বললেন, কি নিয়ে চিন্তা হচ্ছে রেজা ভাই? এতগুলো বছর হৃদিতা ওর খালামণির তত্ত্বাবধানে ছিল। বলতে গেলে ওখানে ওর অন্যতম অভিভাবক সেই। যদিও বাবা হিসাবে আমার অধিকার প্রাধান্য থাকবে, কিন্তু হৃদিতার ব্যাপারেও কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে তার খালামণির সাথে অবশ্যই কথা বলতে হবে। তাহলে কথা বলুন না রেজা ভাই, আর তো এই বিষয়ে কোনো আপত্তি থাকার কথা নয়। আপত্তি না থাকতে পারে, তবে কানাডায় হৃদিতা পড়াশোনা এখন সম্পূর্ণ হয়নি। 2 সপ্তাহ পর আবারও ওকে কানাডায় ব্যাক করতে হবে। আপনি ওকে এখনো ঘরের বউ করতে এদেশে এই বাড়িতে রাখতে পারবেন না। মিসেস শায়লাকে কিছুটা চিন্তিত দেখালে কিছুক্ষণ ভেবে নিয়ে তিনি বললেন, তাহলে হৃদিতার খালামণি অর্থাৎ আপনার শালিকা মিসেস আনিকা রায়হানের সাথে একবার কথা বলতে হবে। ডক্টর রেজা চৌধুরী মাথা নাড়িয়ে সম্মতি জানালেন। হৃদিতার কাঁধে ভর দিয়ে হাঁটছে আরিয়ান। গতকাল ড্রাইভিং করে গাড়ি ফেরার পথে একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয় ওর। দোষটা অবশ্য বিপরীত পাশ থেকে আসা গাড়িটারে ছিল। তবে এতে আরিয়ানের ডান পায়ে প্রচন্ড আঘাত লাগে। হাড় ভেঙে না গেলেও পাটা বাজেভাবে মচকে গেছে। ডক্টর রেজা চৌধুরী ভালো মতো ট্রিটমেন্ট করার পর দ্রুত ব্যথাও সেরে গিয়েছে। তিনি আরিয়ানকে কয়েকদিন সম্পূর্ণ বেড রেস্টে থাকার কথা বলেছিলেন, কিন্তু আরিয়ান তো সে কথা শোনার মতো পাত্র নয়। তার জীবনে হৃদিতার আগমন ঘটার পর থেকেই সে যেন মুক্ত পাখির মতো হয়ে গেছে। সারাক্ষণ অস্থিরতা চঞ্চলতা ভর করে থাকে তার মধ্যে। স্নেহ মন সবসময় চঞ্চল আর প্রাণবন্ত হয়ে থাকে তার।
পা মচকে যাওয়ার দরুন এখনো ভালোভাবে হাঁটতে পারছে না সে, তবুও হাত পা গুটিয়ে বিছানায় বসে থাকবে না সে। তার কথা হলো বিগত 6টা মাস পরে সে সবসময় বিছানায় পড়েছিল, ঘরবন্দি হয়ে থেকেছিল। এখন আর সে জীবন সে কাটাতে চায় না। তাই হৃদিতা অতি সন্তর্পণে এবং খুবই যত্নশীলভাবে আরিয়ানকে ধরে ধরে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। আরিয়ান মৃদু হেসে বলল, বিয়ের আগে থেকেই এভাবে আমাকে সামলানোর অভ্যাস করে নাও। আমাকে সামলানো কিন্তু চারটেখানি কথা নয়। তুমি দিন দিন ভারী ফাজিল হয়ে যাচ্ছ আরিয়ান। তোমার সামনে ফাজিল হব না তো আর কার সামনে হব শুনি? অন্য মেয়ের সামনে? হৃদিতা চোখ গরম করে আরিয়ানের দিকে তাকালো। আরিয়ান সেটা দেখে ফিক করে হেসে দিল। আমি ছাড়া অন্য কোনো মেয়ের দিকে চোখ দিয়েছো তো তোমার একদিন কি আমার একদিন। আরিয়ান মোলায়েম হেসে বলল, এই জীবনে তুমি ব্যতীত অন্য কোনো মেয়ে এই দৃষ্টিতে, এই হৃদয়ে কোনোদিনও আটকায়নি, আর ভবিষ্যতেও সেটার 0% সম্ভাবনা। সো এই দিক দিয়ে তুমি নিশ্চিন্ত থাকতে পারো। হৃদিতা মুস্কি হেসে বলল, এখনো তুমি পুরোপুরি সুস্থ নও আরিয়ান, তবুও কেন যে এমন উড়নচণ্ডীর মতো ঘুরে বেড়াচ্ছ কে জানে। আমাকে দেখে তোমার অসুস্থ মনে হয়? আমি তো শারীরিক মানসিক ভাবে সম্পূর্ণ সুস্থ আছি। তাই বুঝি? হৃদিতা আরিয়ানের দিক থেকে একটু সরে দাঁড়াতেই আরিয়ান আলগা হয়ে পায়ের ব্যথায় উপরে উঠল। হৃদিতার দ্রুত তাকে ধরে ফেলে বলল, এবার বুঝতে পেরেছো তুমি কতখানি সুস্থ আছো? আরিয়ান চোখ ছোট ছোট করে বলল, তুমি আমাকে এইভাবে অসুস্থ প্রমাণ করতে চাইছো? 6 মাস আগের আমাকে যদি একবার দেখতে পারতে, তাহলে আমার এই অবস্থাকেই সুস্থতা বলে মেনে নিতে তুমি। হৃদিতার মুখটা হঠাৎ করে মলিন হয়ে গেল। সে কারণে তার আরিয়ানের গাল ধরে বলল, বিগত 6টা মাস তুমি ভীষণ কষ্ট পেয়েছিলে তাই না? কথাটা বলতেই চোখ দুটো ছলছল করে উঠল হৃদিতার। আরিয়ান হৃদিতার হাতে নিচের হাত রেখে কোমল কণ্ঠে বলল, আগের সব কথা ভুলে যাও। অতীত মনে রাখলেই কষ্ট পেতে হবে। বর্তমানটা নিয়ে খুশি থাকো, তাহলে দেখতে পাবে আর কোনো দুঃখ স্পর্শ করতে পারছে না। আরিয়ান হঠাৎ খেয়াল করলো সকালে সোনালি রোদের আলো হৃদিতার চোখ মুখ আর চুলে গিয়ে পড়ে সেগুলো চকচক করছে। আটাতে মেয়েটাকে আরো মোহনীয় আরো অনিন্দ সুন্দরী লাগছে। আরিয়ান পলকহীন দৃষ্টিতে তাকিয়ে রইল হৃদিতার দিকে। এজন্য এক ঘোর লাগানো মাতাল করা দৃষ্টি। এ দৃশ্য আরিয়ানের টকবগে মস্তিষ্কে একটা অদ্ভুত সুন্দর শিহরণ জাগিয়ে দিচ্ছে বারবার। একে অন্যরকম অনুভূতি আর ভালো লাগায় আচ্ছন্ন হয়ে যাচ্ছে দেহমন। পলকহীন বিমুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে অপরূপা মেয়েটির দিকে। আচ্ছা, মেয়েটিকে তার দৃষ্টিতে এত সুন্দর লাগে কেন? তাকে সে প্রচন্ড পরিমাণে ভালোবাসে বলে? বারবার নতুন করে নতুনভাবে নতুন আঙ্গিকে সে হৃদিতার প্রেমে পড়ে যাচ্ছে। এই মুগ্ধতা যেন শেষই হচ্ছে না, বরং দিনে দিনে মুগ্ধতার পরিমাণ যেন পাল্লাই দিয়ে বাড়ছে। হঠাৎ গলায় কারো স্পর্শ পেয়ে চমকে উঠল হৃদিতা। অবাক হয়ে উপরের দিকে তাকাতেই আরিয়ানের ঘোল লাগানো দৃষ্টি তাকে আরো অবাক করে দিল। সেই সাথে একটা অদ্ভুত ভালো লাগা আর লজ্জায় মনটা ছেয়ে গেল। হৃদিতার অনেকটা কাছাকাছি এসে তার চুলের ভাঁজ চুলের নিচের মুখ ডুবিয়ে দিল। এরপর তার দৃষ্টি গেল হৃদিতার পাতলা গোলাপি কম্পিত ঠোঁটজোড়ার দিকে। হঠাৎ করে হৃদিতার ভীষণ লজ্জা লাগাতে লাগলো। তাদের মধ্যে দূরত্ব খুব বেশি একটা নেই। এর মধ্যে আবার এই বিষয়টা খেয়াল করতেই লজ্জায় আরক্তিম হলো তার ফর্সা গাল দুটো। আজ বুঝি লজ্জা পেতে পেতে সে মরেই যাবে। অন্যদিকে আরিয়ানের মধ্যে কোনো ভাবান্তর নেই, তবে সে দ্রুত নিজেকে সামলে নিয়ে স্বাভাবিক হয়ে দাঁড়ালো। সে অদ্ভুত এক ঘোর আর নেশে আসক্ত হয়ে যাচ্ছিল তার দেহমন। সেই মুহূর্তে নিজেকে সংযত করতে না পারলে সাংঘাতিক কোনো ব্যাপার ঘটে যেতে নিশ্চিত। কিন্তু আরিয়ান চায় তার হৃদিকে পবিত্র বন্ধনে বেঁধে পবিত্রভাবে স্পর্শ করতে। তার ভালোবাসার স্পর্শগুলো সে এভাবে কখনোই দিতে চায় না। হৃদিতা ধাতস্থ হয়ে আরিয়ানকে ধরে ধীরে ধীরে করে বাগানের দিকে নিয়ে এলো। সেখানেই বসেছিলেন মিসেস শায়লা আর ডক্টর রেজা চৌধুরী। আরিয়ানকে অনেকটা স্বাভাবিক ভঙ্গিতে অনেকদিন পর বাগানে আসতে দেখে তিনি উঠে দাঁড়িয়ে তাড়াতাড়ি তার কাছে গেলেন। অশ্রুসিক্ত নয়নে পরম মমতায় ছেলেকে জড়িয়ে নিলেন। ইদানিং ছেলেটাকে আর তার ছোট্ট বাচ্চার মতো সবসময় আগলে রাখতে ইচ্ছে করে। অতীতের না দেওয়া সব স্নেহ মমতা ভালোবাসাগুলো উজাড় করে দিতে ইচ্ছে করে। আরিয়ান আগের মতো হাইপার হয়ে নিজের মাকে দূরে সরিয়ে দিল না, বরং নিজেও মাকে আলতোভাবে বুকে জড়িয়ে নিল। এরপর মিসেস শায়লা আরিয়ানের বাম কাটটা ধরে তাকে ধরে ধরে সামনে নিয়ে এসে নিজের পাশের চেয়ারটাতে বসালেন। হৃদিতা আরিয়ানের পাশের চেয়ারে বসলো। আরিয়ান এখনো হৃদিতার হাত শক্ত করে ধরে আছে। সকলের উজ্জ্বল আলো আরিয়ানের চোখে মুখে এসে পড়ছে, যেন সেটা নতুন আলোয় আরিয়ানকে রাঙিয়ে দিতে চাচ্ছে। কিছুক্ষণ পরেই জেন্টস পার্লার থেকে কয়েকজন লোক এলো।
রিদিতা তাদেরকে কল করে আসতে বলেছে। মিসেস শায়লার কারণ জিজ্ঞেস করলে রিদিতা বলল তার জন্য সারপ্রাইজ আছে। প্রায় 1 ঘন্টা পর মিসেস শায়লার কাছে আরিয়ানকে নিয়ে হাজির হলে রিদিতা। মিসেস শায়লা তখন বিজনেসের কাজে কারোর সাথে ফোনে কথা বলছিলেন। আরিয়ানকে দেখে তিনি থ হয়ে গেলেন। এ কাকে দেখছেন তিনি? 6 মাস আগের প্রাণবন্ত উজ্জ্বল আর সুদর্শন আরিয়ান চেহারার উজ্জ্বলতা অম্লান হয়ে উঠেছে। দেখতে সেই পুরনো আরিয়ানের মতোই লাগছে। সে সুন্দর স্পেক করা সিল্কি চুল, মায়াবী দুটি চোখ এবং সেই সাথে মসৃণ ভুরুজোড়া, খাড়া চৌকস নাক, ঈষৎ গোলাপি ঠোঁট, গালে ট্রিম করা খোঁচা খোঁচা চাপ দাড়ি এবং সুঠাম দেহের গড়নে অসম্ভব সুদর্শন লাগছে আগ্নেয়গিরিকে। সেই সাথে ব্ল্যাক বেল্ট দিয়ে ইন করা ব্ল্যাক জিন্স, ব্ল্যাক শার্ট আর অফ হোয়াইট রঙের স্যুট পরা এক পরিপাটি আরিয়ান। তোমার ছেলেকে কেমন লাগছে মামনি? এতগুলো দিন সে নিজের কি হাল করে রেখেছিল, নিজের যত্ন নেয়া আর পরিপাটি হয়ে থাকা সব যেন ভুলে গিয়েছিল। ঘষে মেজে আবার সেই সুদর্শন আরিয়ানকে খুঁজে বের করার একটা চেষ্টা করলাম মাত্র। আরিয়ান বুড়ুকুচকে বলল, আমি কি হাড়ি পাতিল নাকি যে আমাকে ঘষে মেজে পরিষ্কার করলে? রিদিতা ফিক করে হেসে ফেলল। মিসেস শায়লা আরিয়ানের চোখে মুখে হাত বুলিয়ে আবেগঘন প্রশ্নে বললেন, সত্যি আমার ছেলেটাকে একদম আগের মতো লাগছে। এতদিন এরূপ আর বেশভূষা কোথায় ছিল আমার ছেলে? কেমন অগোছালো আর রুক্ষ হয়ে থাকতো। আমি আমার আগের আরিয়ানকে ফিরে পেয়ে ভীষণ খুশি হয়েছি। ভিতর আর বাহির থেকে সম্পূর্ণ আমার আগের আরিয়ান হয়ে গিয়েছে। এরপর রিদিতার দিকে তাকিয়ে তার হাত দুটো ধরে বললেন, আর এসবের সম্পূর্ণ কৃতিত্ব তোর। তুই না থাকলে কখনোই আমার ছেলেটা আগের মতো হতো না রে। কথা দে মা, তুই সবসময় আমার ছেলেটার পাশে থাকবি, কখনো ওকে ছেড়ে কোথাও যাবি না। রিদিতা মিসেস শায়লার হাত দুটো ধরে আশ্বস্ত করে কোমল কণ্ঠে বলল, কথা দিচ্ছি মামনি, তোমার ছেলেকে ছেড়ে কোথাও কোনো দিন আমি যাব না। বিকালের দিকে আরিয়ান বন্ধুরা সবাই এলো। রুফটপে বসে আড্ডা দিচ্ছিল সবাই। আজকে যেন ভার্সিটি লাইফে সেই পুরনো বন্ধুত্ব আর আড্ডা দেওয়ার মুহূর্তটা ফিরে এসেছে। ঘন্টার পর ঘন্টা কেটে যায়, অথচ তাদের আড্ডার হাসাহাসি থামে না। থামবেই বা কি করে? আজকে যে সকলের পরম আনন্দের দিক। তাদের পুরনো আরিয়ান, তাদের প্রিয় বন্ধু আরিয়ান আবার তাদের সাথে সেই পূর্বের মতো মিশে গেছে। এর চেয়ে বড় খুশি আর আনন্দের ব্যাপার আর কি হতে পারে? একসময় রিদিতা ট্রেতে করে চা এবং স্ন্যাক্স নিয়ে এসে রুফটপে প্রবেশ করলো। রিদিতার পরনে মেরুন রঙের গর্জিয়াস একটা গাউন, চুলগুলো আজকে স্ট্রিট করা, তবে দুপাশে হালকা কার্ল করে কোঁকড়ানো। মুখটা প্রতিবারের মতো অসম্ভব মায়াবী লাগছে। আরিয়ান সেদিকে তাকিয়ে আর দৃষ্টি ফেরাতে পারল না। প্রতিবার কেন যে সে রিদিতার প্রতি এমনভাবে আটকে যায় সেটা সে কিছুতেই বুঝতে পারে না। শান্ত সেটা বুঝতে পেরে আরিয়ানকে হালকা একটু গুঁতো দিয়ে গলা খাকারি দিয়ে বলল, বন্ধুরে, ওকে সারা জীবন দেখতে পারবি, এখন একটু আমাদের দিকে তাকা। আরিয়ান অপ্রস্তুত হয়ে বসে পড়ল। হারামি বন্ধুগুলোর জ্বালায় ওদের সামনে কোনো কিছুই করা যায় না। পান থেকে চুন খসলে সেটা নিয়ে মজা করা শুরু করে দিবে। শান্তর কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। ওদিকে রিদিতা তো লজ্জায় পুরো লাল হয়ে গেছে। বেচারি আসতে না আসতেই ওকে লজ্জায় ফেলে দিয়েছে। ও শুভ্র মায়াবী ফর্সা মুখটা পুরো আরক্তিম বর্ণ ধারণ করেছে, পুরো একটা লালপরি হয়ে গেছে যেন। আরিয়ান সেটাও খুব সুন্দরভাবে খেয়াল করলো। মুখে একটা বাঁকা হাসি ফুটে উঠল তার। রিদিতা লজ্জা পেয়ে চলে যেতে নিলেই ঈশিতা ওর হাত ধরে ফেললো, বলল, কোথায় যাচ্ছ তুমি? বসো এখানে। রিদিতা তাকিয়ে দেখলো আরিয়ানের পাশের একটা সিট খালি হয়ে আছে, কিন্তু ও আসার পরে দেখেছিল সিটটা শান্ত বসেছিল। ওকে আরিয়ানের পাশে বসতে দেওয়ার জন্যই মনে হয় উঠে গেছে শান্ত। এতে রিদিতা লজ্জা পেলেও মনে মনে বেশ খুশি হলো। শান্ত সেটা বুঝতে পেরে রিদিতাকে উদ্দেশ্য করে বলল, হয়েছে, এত লজ্জা পেতে হবে না। কিছুদিন পর তো আমাদের ভাবি হয়ে যাবে, তখন তো আর এত মস্কারা করতে পারবো না। এখন না হয় বন্ধু হিসেবে মস্কারা করে নেই একটু। হঠাৎ আরিয়ান বলে উঠল, তাহলে আমিও তোকে আর ঈশিতাকে বন্ধু হিসেবে একটু মজা করে নেই। কয়েকদিন পর তো ঈশিতা আমাদের ভাবি হয়ে যাবে, তখন তো আর মস্করা করতে পারবো না। আরিয়ানের কথায় চুপসে গেল শান্ত। এই বেটা আবারও ওকে ঘোল খাইয়ে দিল। ঈশিতাও লজ্জায় মাথা নিচু করে নিয়েছে। আড়ালে আড়ালে শান্তকে চুপ থাকতে চোখ রাঙানিও দিল। এদিকে সবাই আবারও হাসতে লাগলো। ওদের অবস্থা দেখে সবাই ইচ্ছে মতো মজা নিচ্ছে। এদিকে রিদিতের হাতে চা খেয়ে সবাই প্রশংসায় পঞ্চমুখ হয়ে গেল, সাথে হালকা স্ন্যাক্স। এতেই যেন অমৃত লাগছে। রিদিতাও এখন ওদের সাথে
পুরোপুরি বন্ধুত্ব হয়ে গেছে, তাই আরিয়ান আর ওদের সাথে জড়িয়ে আড্ডা দিচ্ছে। রেহান উচ্ছ্বসিত কণ্ঠে বলে, যাক, আবারও আমাদের পুরনো আরিয়ানকে ফিরে পেয়ে আমরা ভীষণ খুশি হয়েছি। কি বলিস তোরা? সবাই হৈ হৈ করে রেহানের কথায় সম্মতি জানালো। তন্ময় বলে উঠল, তা মামা, ট্রিট দিচ্ছিস কবে? এবার কিন্তু সব ট্রিট একসাথে নেব বলে দিলাম। আরিয়ান ভুরু কুঁচকে বলল, সব ট্রিট বলতে কি বোঝাতে চাচ্ছিস? এই যে তুই আগের লুকে ফিরে এলি, প্রেম করে ফেললি, 2 দিন পর বিয়ে শাদী করে বাচ্চা কাচ্চার বাপ হয়ে যাবি, এইসবের জন্য ট্রিট একসাথে দিতে হবে না। আমার ট্রিটের কথা বাদ দে। তুই যে রিঙ্কির সাথে গোপনে গোপনে চক্কর চালাচ্ছিস সেসব কিন্তু আমি ভালো করেই জানি। তোদের প্রেম আর বিয়ের ট্রিটটা কবে দিবি আগে সেটা বল। সবাই দুম করে তন্ময়ের দিকে তাকালো। বেচারা ভেবাচাকা খেয়ে একজন গোবেচারার ভান করে বসে আছে। আরিয়ান যে হাটে এভাবে হাড়ি ভেঙে দিবে সেটা সে ভাবতেও পারেনি। অন্যদিকে রিঙ্কি ফোনের অজুহাতে লজ্জা এড়াতে ছাদের অন্য পাশে চলে গেছে। শাকিলের অবস্থা দেখে হৃদিতার বেশ হাসি পেল। অবস্থা আরিয়ানকে বন্ধুদের সাথে এভাবে খোলা মনে আড্ডা দিতে দেখে মনে মনে বেশ স্বস্তিও পেল। শান্ত টিপ্পনি কেটে বলে উঠল, আচ্ছা, তলে তলে এই চক্কর চলে তোদের? এবার দেখ তোদের কিভাবে জ্বালাতন শুরু করি। আমার আর ইতিশার সময় কম জ্বালাস নি তোরা। রোহান শান্তর কথায় ভালো তাল মিলিয়ে বলল, কি বলেছিস শান্ত? আমাকে আর শ্রাবণীকেও কম জ্বালায়নি ওরা। এবার এদের সাথে সাথে যে কয়টা প্রেম করে ধরা খাবে সব কয়টাকে উচিত শিক্ষা দিতে হবে। সে অসময়ের মতো বলল, বন্ধুর প্রতি এভাবে বদলা নিবি তোরা? নিব না মানে? আলবাত নিব। শান্ত ভিলেন মার্কা একটা হাসি দিল। এরপর আরিয়ানকে প্রশ্ন করলো, কিন্তু তুই ঘরে বসে ওদের সম্পর্কে কিভাবে জানলি রে? আরিয়ান বেশ ভাবসাব নিয়ে বলল, এই আরিয়ানের কাছে কোনো খবরই গোপন থাকে না। আগেও তোদের মধ্যে কি কি চক্কর চলতো সব জানতাম, এখনো সবই জানি। তন্ময় এবার বলে উঠল, তুই আবার ভার্সিটিতে জয়েন কর আরিয়ান, এখনো সময় শেষ হয়ে যায়নি। কয়েক মাসের ব্যবধানে অনেকটা পিছিয়ে গেছিস ঠিক আছে, কিন্তু আবারও কামব্যাক করে তুই তোর স্টাডি লাইফ স্টার্ট করতে পারবি। আর তোর প্রতি প্রফেসর যেসব মিথ্যা অভিযোগ এনেছিল সেটা প্রীতম আর ওর বাবার প্ল্যান ছিল। পরবর্তীতে সব কথা ফাঁস হয়ে গেছে। ওই প্রফেসরকে তখনই সাসপেন্ড করা হয়েছিল, কিন্তু ওই বেটা প্রতিম ফ্যামিলি সহ দেশ ছেড়ে পালিয়েছে বলে ওকে আর ধরা হলো না। কিন্তু কতদিন আর বিদেশে লুকিয়ে থাকবে? একদিন না একদিন তো দেশে আসতেই হবে। সেদিন বেটাকে জন্মের শিক্ষা দিব আমরা। তাছাড়া রাইসা আর ওই ফর্ড মেয়েটার ব্যাপারেও সবাই অনেক আগেই সবকিছু জেনে গিয়েছিল, তাই তোর দিকে আঙ্গুল তোলার সাহস কারো হবে না। প্রীতমের সাথে সাথে যদি রাইসাটাকেও খুঁজে পেতাম তাহলে দুইটাকে উচিত শিক্ষা দিতাম। এখন তুই এসব কিছু ভুলে আবার ভার্সিটিতে যাওয়া শুরু কর আরিয়ান। সবাই তন্ময়ের কথায় সম্মতি জানালেন। আরিয়ান মনে মনে ভাবতে লাগলো কি করা যায়। তার আগে হৃদিতা বলে উঠল, আরিয়ান আগামীকাল থেকেই ভার্সিটি যাওয়া শুরু করবে। সবাই হৃদিতার কথা শুনে অবাক হয়ে গেল, সেই সাথে প্রচন্ড খুশিও হলো। হৃদিতা বলে দিয়েছে মানে আরিয়ানকে সেটা অবশ্যই পালন করতে হবে। হৃদিতার কথা অগ্রাহ্য করবে এমন মানুষ আরিয়ান নয়। আরিয়ান আর হৃৎপিণ্ডটা এক দৃষ্টিতে একে অপরের দিকে তাকিয়ে রইল, যেন চোখে চোখে হাজারো কথা বিনিময় করছে তারা দুজন। এরপরে সবাই হৃদিতাকে অনুরোধ করলো একটা গান গাওয়ার জন্য। আরিয়ালের কণ্ঠে গান সবই বহুবার শুনেছে, এবার মলিনতার মুখে যেন শুনতে চায়। আরিয়ান নিজেও সেখানে একমত। হৃদিতা সবার অনুরোধ রক্ষা করতে আরিয়ানকে উৎসর্গ করে খালি গলায় একটা গান গাইল। তাতে গিটারের শব্দ যোগ করলো আরিয়ান। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। এক জনমের ভালোবাসা, এক জনমের কাছে আসা, একটি চোখের পলক পড়তে লাগে যতক্ষণ। তুমি আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন। ভালোবাসার সাগর তুমি, বুকে অথই জল,
তবু পিপাসাতে আখি, হয় রে ছল ছল, হয় রে ছল ছল। অপূর্ব গানের গলা হৃদিতার। বাংলাদেশে আসার পর অসংখ্য প্রেম বিরহের বাংলা গান শিখেছে সে, তার মধ্যে এটি তার অন্যতম প্রিয়। আরিয়ান সম্মোহনী দৃষ্টিতে হৃদিতার পানে তাকিয়ে থেকে তার গান শ্রবণ করতে করতে গিটারের তাল আপনা আপনি বন্ধ করে দিল। হৃদিতার গানের প্রতিটি লাইন যেন আমেরিকান গানে প্রতিধ্বনিত হয়ে ফিরে ফিরে আসছে, তার হৃদয় মস্তিষ্ক মনে আঘাত করছে বারংবার। কি আছে মেয়েটার গানের সুরে? এবার হৃদিতার কণ্ঠের প্রেমে পড়ে গেছে আরিয়ান। অবশ্য হৃদিতা ছোটবেলা থেকেই খুব ভালো গান গাইতে পারত, পিয়ানো বাজাতে খুব দক্ষ সে। ছোটবেলায় আরিয়ান ওকে পিয়ানো বাজানো শেখানো। সকলের করতালি আর প্রশংসার আওয়াজে ধ্যান ভাঙল জন্মদিনের। সবাই হৃদিতার কণ্ঠের ভূয়সী প্রশংসা করতে লাগলো। আবারও আড্ডায় ব্যস্ত হয়ে পড়ল সবাই। আরিয়ান, তুই এতদিন কথা বলতে জেনেও কেন আমাদের সাথে কথা বললি না? জানিস তোর মুখ থেকে একটা শব্দ শোনার জন্য আমরা কতটা ব্যাকুল হয়ে অপেক্ষা করেছিলাম। হঠাৎ রেহান অভিমানী কণ্ঠে বলল, হ্যাঁ, আর আমারও কত কষ্ট পেয়েছে জানিস? হ্যাঁ, আর আমরাও কত কষ্ট পেয়েছি জানিস? 6টা মাস অপেক্ষা করেছি তোর অসুস্থ হয়ে ওঠার, 6টা মাস অপেক্ষা করেছি তোর সুস্থ হয়ে ওঠার। কবে তুই আমাদেরকে চিনতে পেরে বুকে জড়িয়ে নিবি আর আমাদের সাথে আবারও সেই পুরনো আরিয়ান হয়ে যাবি? শান্ত আবেগী কণ্ঠে বলল, আর জানো, এতদিন পর আজকে তুমি আমাদের সাথে মন খুলে কথা বলছো, এটা যে আমাদের কত ভালো লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না। শ্রাবণী খুশি হয়ে বলল। একে একে বাকি বন্ধুরাও এসব কথা বলে চলল। আরিয়ান শুধু সব শুনেই যাচ্ছে আর মুস্কি হাসছে। তারপর শান্ত কণ্ঠে বলল, আরে আরে রিল্যাক্স, এত ইমোশনাল আর সেন্টি হলে আমি তো আবার কোমায় চলে যাব। এবার কোমায় চলে গেলে তোকে লাথি মেরে কোমা থেকে উঠাবো শালা, নিচে আরামে ঘুমিয়ে থেকে আমাদের কষ্ট দিবি তাই না? মাহিম অস্থির হয়ে বলে উঠল। আরিয়ান তার পিঠে কিল মেরে বলল, আচ্ছা উঠাস, এখন দয়া করে শান্ত হ। এভাবে উত্তেজিত হলে তোদের প্রত্যেকটা তো বিপি হাই হয়ে যাবে। হঠাৎ শাকিল বলে উঠল, দেখ মামা, শান্ত আর রেহানের সেটিং হয়ে গেছে, কিন্তু বিয়ে কবে করবে সেটা জানি না, আর নিজেরও কোনো ঠিক নেই কবে বিয়ে করি। এবার সবার আগে তোর বিয়েটা কবে খাবো সেটা বল। উপস্থিত সকলে একটু বিষম খেয়ে গেল যেন। এদের এমন সময়ে এমন একটা কথা কেউ প্রত্যাশা করে না বোধহয়। আরিয়ান আর হৃদিতা লজ্জা পেল, বাকিরা মুখ চেপে টিপটিপে হাসছে। তুই বললে আমরা এখনই পাত্রে দেখা শুরু করতে পারি। শাকিল আরিয়ানকে উদ্দেশ্য করে হাসতে হাসতে বলল। এদিকে শ্রাবণী টিপ্পনি কেটে বলল, ঘরে এত সুন্দর একজন থাকতে তুই বাহিরে আর কার সাথে কথা বলছিস রে গাধা? শাকিল শ্রাবণীর কথা বুঝতে না পারলে শান্ত তার মাথায় থাপ্পড় মেরে বলে উঠল, তুই এখনো কিচ্ছু বুঝিসনি গাধা। তখন শুরুর দিকে আমি হৃদিতাকে উদ্দেশ্য করে কি কথা বলেছিলাম তার মানেও বুঝতে পারিসনি। শাকিল প্রথমে মাথা চুলকাতে থাকলেও পরবর্তীতে যখন শান্তর ইশারায় সবটা বুঝতে পারল তখন সে থেকে মুখ টিপে টিপে হাসতে লাগলো। এদিকে হৃদিতের অস্বস্তিতে আর লজ্জায় কুকড়ে যাচ্ছে। ঈশিতা ওর অস্তিত্ব কারণ খুঁজতে পেরে কিছুটা রাগান্বিত কণ্ঠে বলল, চুপ কর তোরা, এসব কথা বলে তোরা আমাদের সুইট কিউট গুলুমুলু হবু ভাবিটাকে একদম লজ্জা দিবি না বলে দিলাম। সবাই মুখ গোল করে সুর করে বলে উঠল, ওহ। হঠাৎ তন্ময় বলে উঠল, তুই তো ভারী কৃপণ আরিয়ান। আরিয়ান অবাক কণ্ঠে বলল, আমি আবার কি করলাম? হবু ভাবি আমাদের জন্য এত সুন্দর করে চা আর স্নেক বানিয়ে আনলো আর তুই সেটার কোনো প্রশংসাই করলি না, এটা হলো? আরিয়ান মুস্কি হেসে হৃদিতার দিকে পূর্ণ দৃষ্টিতে মুগ্ধভাবে তাকিয়ে বলল, জাস্ট অসাধারণ। আরিয়ান কি হৃৎপিণ্ডের চা স্নেক সব প্রশংসা করলো নাকি হৃদিতার রূপের প্রশংসা করলো সেটা কেউ বুঝতে পারলো না। তার হৃদিতা ঠিকই বুঝতে পারলো আরিয়ান তার রূপ এবং গুণ দুটোরই প্রশংসা করেছে। তাই হৃদিতা খুব সুন্দর একটা হাসি দিল, আর সেই হাসি মন কেড়ে নিল আরিয়ানের। হৃদিতার বাম গালের টোলটা এবং ডান ঠোঁটের নিচের লালচে তিলটা গভীরভাবে পর্যবেক্ষণ করলো সে। মুগ্ধ দৃষ্টিতে এক নতুন মুহূর্ত তাকিয়ে থাকলো সেদিকে। আরিয়ান বিমোহিত কণ্ঠে বলল, আমি এবার আমার হৃদিকে স্যাক্রিফাইস করে একটি গান গাইব। গানের প্রতিটা লাইন সুরের মাধুর্য, অনুভূতির সাগরে ঢেউ খেলার প্রতিটা শব্দ, অক্ষর, পঙ্ক্তি তাকে উৎসর্গ করে গাইব। বলেই হাতের গিটারটায় পুনরায় টুংটাং আওয়াজ তুলে মুহূর্তেই পানের সাথে সাথে সুদূরের লহরী রচনা করল সে।
এরপর উঠে দাঁড়িয়ে হৃদিতার চারপাশে ঘুরে ঘুরে তার দিকে ভালোবাসার দৃষ্টিতে তাকিয়ে থাকতে থাকতে গান গাইতে লাগলো সে। হৃদিতাও একই দৃষ্টিতে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল আরিয়ানের পানে। হে সোনা ভাসি প্রেমের সাগরে মোহনা, কতটা দূর নেই জানা, প্রেম সে তো বাধা মানে না, মানে না। প্রেমের সাগর ভেজা চাদর তোমার মাঝে নাও আমাকে, নিবিড় করে বাসবো ভালো, ভীষণ আদর দেব তোমাকে। আকাশের সীমানায় গধূলির সাজ তোমাকে বলে দিয়ে যায় ঠিকানা। ও হো হো হো, ওই চোখে কি নেশা, কেমন ব্যাকুলতা, অসীম আকুলতা, এই তো ভালোবাসা। ওই চোখে কি নেশা, কেমন ব্যাকুলতা, এই তো ভালোবাসা। প্রেমের সাগর ভেজা চাদর তোমার মাঝে আমাকে, নিবিড় করে বাসবো ভালো, ভীষণ আদর দেব তোমাকে। আরিয়ানের অনন্য অসাধারণ গান এবং সুখের লহমায় বিশুদ্ধ ও বিমোহিত হয়ে খেলে সবাই। বিশেষ করে হৃদিতা যেন আর নিজের মধ্যে নেই। সে হারিয়ে গেছে আরিয়ানের সাথে সম্পূর্ণ অন্য এক জগতে, যেখানে শুধু সে, আরিয়ান আর তাদের অপরিসীম ভালোবাসা বিদ্যমান। পলকহীন বিমুগ্ধ দৃষ্টিতে তীব্র থেকে তীব্রতার হৃদস্পন্দন নিয়ে হৃদিতা আরিয়ানের দিকে তাকিয়ে রয়েছে। আরিয়ান সেদিকে কয়েক পলক তাকিয়ে থেকে মুচকি হেসে হৃদিতার হাতটা শক্ত করে নিজের হাতের মুঠোয় পুষে নিল। গধূলির পরন্ত সূর্যের আলো ছেয়ে গেল হৃদিতা আর আরিয়ানের উপর। তারা যেন সাক্ষী হয়ে রইল নীরবে নিবৃতে ভালোবেসে যাওয়া দুটি মনের। আরিয়ান আর হৃদিতার এঙ্গেজমেন্টের বিষয়টা নিয়ে মিসেস আনিকা রায়হান অনেক চিন্তিত হয়ে আছেন। কিছুক্ষণ আগে মিসেস শায়লা এবং রেজা চৌধুরী এই বিষয়টা নিয়ে তার কাছ থেকে পরামর্শ চাইলেন। প্রথমে দ্বিমত পোষণ করলেও পরবর্তীতে মিস্টার রায়হান শাহরিয়ার সাথে কথা বলে ঠিক করলেন আপাতত আরিয়ান আর হৃদিতার এঙ্গেজমেন্ট, এবং পরবর্তীতে বিয়ে হলেও হৃদিতাকে তার স্টাডি কমপ্লিট করার জন্য আবার কানাডায় ব্যাক করতে হবে, এমনকি ডাক্তারি ডিগ্রিও নিতে হবে। পরবর্তীতে সে চাইলে বাংলাদেশেও ডাক্তারি জব কন্টিনিউ করতে পারবে। এই কথা মিসেস শায়লা আর রেজা চৌধুরীকে জানিয়ে দিলেন। এই শর্তে রাজি থাকলে তিনি আরিয়ান আর হৃদিতার বিয়েটা মেনে নিতে পারবেন। অনেক ভাবনা চিন্তা করে মিসেস শায়লা আর রেজা চৌধুরীও সম্মতি জানালেন তার শর্তে। তবুও আনিকা রায়হানের টেনশন কমল না। আদনানকে কি করে এই কথাটা বলবেন তিনি? এই কথাটা একটাবার কানে গেলে আদনান যে কি করতে পারে সেটা তার ধারণারও বাইরে। তাও একসময় কোনো না কোনো ভাবে সে তো জানতে পারবে। তখন যদি আরিয়ান আর হৃদিতার মধ্যে কোনো ঝামেলা তৈরি করার চেষ্টা করে, এসব নানা কথা ভেবে ঘরমায় অস্থির পায়চারি করছেন তিনি। এমন সময় তার স্বামী মিস্টার রায়হান শাহরিয়ার রুমে আসলেন। তার স্ত্রীকে এভাবে অস্থিরভাবে পায়চারি করতে দেখে তিনি চিন্তিত ভঙ্গিতে জিজ্ঞেস করলেন, কি হয়েছে আনিকা, তোমাকে এত চিন্তিত লাগছে কেন? আনিকা রায়হান পায়চারি থামিয়ে অস্থির কণ্ঠে বললেন, আরিয়ান আর হৃদিতার বিষয়টা আদনানকে কি করে বলবো আমি? আমার ছেলেটা তো একেবারে পাগল হয়ে যাবে। ওর ভেঙে পড়া আর কষ্ট আমি দু চোখে দেখতে পারবো না। আর ও যদি রেগে গিয়ে আরিয়ান আর হৃদিতার কোনো ক্ষতি করার চেষ্টা করে? রায়হান শাহরিয়ার কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, আমি আমার ছেলেকে চিনি আনিকা, ও যত অ্যারোগেন্ট স্বভাবের হোক না কেন কারো ক্ষতি কখনো চাইতে পারবে না। ও যদি জানতে পারে আরিয়ান আর হৃদিতার এঙ্গেজমেন্ট হয়ে গেছে, তাহলে ওদের সম্পর্কে ভাঙার কোনো চেষ্টা করবে না, শিওর আমি। কিন্তু আমার ছেলেটা তো অনেক কষ্ট পাবে। সেই ছোট্টবেলা থেকে ও হৃদিতাকে কত ভালোবাসে তা তুমি আর আমি দুজনেই ভালো করে জানি। তুমিও তো হৃদিতাকে আমাদের পুত্রবধূ বানাবে বলেছিলে। আমিও তো ভেবেছিলাম বড় হয়ে ওকে বউ করে রেখে দিব, কিন্তু এখন কি হলো?
আরিয়ান আর হৃদিতা ভালো চাইতে গিয়ে নিজের ছেলেটা না আবার কষ্টের সাগরে ডুবিয়ে ফেলে। দেখো আনিকা, সবসময় সব চাওয়া পূরণ হয় না। ভুলে যেও না, রোদিতা ছোট থাকতেই ওর আর আরিয়ানের বিয়ে ওর বাবা রেজা চৌধুরী আর ওর মরুহামা মা আয়শা চৌধুরী ফিক্সড করে রেখেছিলেন। সেখানে আমরা ওর খুব কাছের মানুষ হলেও ওর বাবা মায়ের ইচ্ছেই এখানে প্রাধান্য পাওয়া উচিত। তাছাড়া মনের ওপর কারো জোর চলে না। রোদিতা আরিয়ানকে আর আরিয়ান রোদিতাকে ভালোবাসে, সেটা আমরা সবাই জানি। রোদিতাকে আমাদের পুত্রবধূ বানাতে চাইলে ও হয়তো দায়বদ্ধতার খাতিরে আদনানকে বিয়ে করে নিবে। আমাদের হাসি খুশির কথা ভেবে হয়তো সংসারও করবে, কারণ ছোটবেলা থেকে ওকে আমরা নিজের মেয়ের মতো মানুষ করেছি। কিন্তু মন থেকে যদিও আদনানকে না চায়, ভালো না বাসে, তাহলে কি ও আর আদনান কেউই সুখী হতে পারবে বলো? তখন আমরা ওদের অসুখী থাকতে দেখে নিজেরাও সুখে থাকতে পারবো না। এর চেয়ে এখন মিসেস শাইলা খান আর ডক্টর রেজা চৌধুরী যে সিদ্ধান্তটা নিয়েছে সেটাই বেটার বলে আমি মনে করি। মিসেস আনিকা রায়হান খাটে খপ করে বসে পড়লেন। সব যুক্তি তিনি বুঝতে পারছেন, কিন্তু তার মন যে মানতে পারছে না। শত হোক আদনান তার নিজের ছেলে, তার কষ্ট তিনি দেখবেন কি করে? আমি একটা কথা বলি কি আনিকা, আরিয়ান আর রোদিতার এঙ্গেজমেন্ট হওয়ার পরে আমরা বাংলাদেশে যাই, তখন ওদের এঙ্গেজমেন্ট হয়ে গেছে দেখে আদনান হয়তো আর কিছু করবে না। তুমি শুধু সবকিছু ঠিক হওয়া নিয়েই পড়ে আছো, ছেলেটার কথা একবারও ভাবছো না। দেখো আনিকা, সৃষ্টিকর্তা যার জন্য যাকে ঠিক করে রাখেন তার সাথেই তার মিলন হয়। উনি হয়তো আরিয়ান আর রোদিতাকে জুটি করে তৈরি করে রেখেছিলেন, আর আদনানের জন্য হয়তো অন্য কাউকে ঠিক করে রেখেছেন। সময় হলে আদনান ওর জন্য তৈরি করা মানুষটিকে অবশ্যই খুঁজে পাবে। আদনান এখন সাময়িক দুঃখ পেলেও পরবর্তীতে দীর্ঘস্থায়ী দুঃখ এড়ানোর জন্য এটাই সঠিক সিদ্ধান্ত। আনিকা, তুমি একটু আমার কথাগুলো বোঝার চেষ্টা করো প্লিজ। মিসেস আনিকা রায়হান ছলছল চোখ জোড়া নিয়ে স্বামীর বুকে মাথা রাখলেন। মিস্টার রায়হান শাহরিয়ারও পরম মমতায় তার মাথায় সান্ত্বনার হাত বুলিয়ে দিতে লাগলেন। মিস্টার রায়হান শাহরিয়ার প্ল্যান করে রেখেছেন এঙ্গেজমেন্ট শেষ হওয়ার কিছুক্ষণ পরেই তারা তিনজন খান ম্যানশনে যাবেন, যাতে করে এঙ্গেজমেন্টের সময় আদনান কোনোরূপ বাধা সৃষ্টি করতে না পারে। যথারীতি তিনি মিসেস শাইলা খানকে সেটা ফোন করে জানিয়েও দিলেন। তবে আদনানের সত্যিটা এড়ানোর জন্য যে তারা দেরি করে যাবেন সেটা তিনি বললেন না। মিসেস শাইলা খান প্রথমে আপত্তি করলেও পরে মিস্টার রায়হান শাহরিয়ারের কথা মেনে নিলেন। সময়টা তখন বর্ষার মাঝামাঝি। একটানা মুষলধারে বৃষ্টি আর মেঘেদের গুড়ুম গুড়ুম আওয়াজে প্রকৃতি জুড়ে এক অদ্ভুত বিষণ্ণতা এবং নিস্তব্ধতা ছড়িয়ে থাকে। রোদ্দুরের ছিটেফোঁটা অবধি নেই, অথচ মেঘলা আকাশ, শীতল বাতাস আর মেঘেদের উড়ে চলা হৃদিতার ভীষণ প্রিয়। সে প্রতিদিন বিকেলবেলা ছাদে গিয়ে এই বিষণ্ণ আবহাওয়া উপভোগ করে আসে। মাঝে মাঝে বৃষ্টিতে ভিজে একাকার হয়ে যায়। পরম উল্লাসে ঋণিঝিনি পায়ে বৃষ্টি বিলাস করতে থাকে। হৃদিতাকে দূর থেকে একজোড়া তীক্ষ্ণ, মায়াবী এবং ঘোর লাগানো দৃষ্টি অনুসরণ করে, অথচ সেটা হৃদিতার অজানা থেকে সবসময়। টানা 4 দিন বৃষ্টি হওয়ার পর আজকে আকাশ জুড়ে সোনালি রোদ্দুর উঠেছে, ঝলমলে উঠেছে প্রকৃতি। একঘেয়ে বৃষ্টির পর এই সোনালি রোদ্দুর যেন বরফের মাঝে এক চিলতে আলোর রেখা। সারাদিন হৃদিতা মিসেস শাইলার সাথে কাটিয়ে দিয়েছে। গত 2 দিন হলো আরিয়ান পুনরায় ভার্সিটিতে যাওয়া আরম্ভ করেছে। আবারও পুরনো পড়াশোনার লাইফস্টাইল ফিরে পেয়েছে সে। সেসব নিয়ে ব্যস্ত থাকতে থাকতে বাকিটা সময় হৃদিতার পরিবারের সাথেই কাটায় সে। কিন্তু হৃদিতার কোনো একটা বিষয়ে মন খারাপ হয়ে যায় বারবার। আরিয়ানের সাথে তার এঙ্গেজমেন্ট এবং বিয়েও যদি হয়ে যায়, তবুও সে নিশ্চিত তাকে আবার কানাডায় যেতে হবে। অন্তত খালামণির কথা শুনে সেটাই বুঝতে পেরেছে। মিসেস শাইলা রেজা চৌধুরীর কথা ফেলে না দিতে পারলেও তার খালামণি স্পষ্ট জানিয়ে দিয়েছে তাকে কানাডায় গিয়ে তার স্টাডি কমপ্লিট করতে হবে। তার মাকে দেওয়া তার খালামণির শেষ কথা। হৃদিতাকে তার বাবার মতোই ডাক্তার বানানোর কথা তার খালামণি হৃদিতাকে দিয়ে পূরণ করেই ছাড়বে। আবারও তার আরিয়ানের মধ্যে দীর্ঘ দূরত্বের সৃষ্টি হবে। এটা ভাবতেই বুক চিরে একটা দীর্ঘশ্বাস বের হয়ে আসে হৃদিতার। অবশ্য আরিয়ান এসব সম্পর্কে এখনো কিছুই জানে না। এঙ্গেজমেন্ট ও বিয়ের কথা জানতে পারলে সে তো হৃদিতাকে জড়িয়ে নিয়ে রীতিমতো খুশি লাফাবে। অবশ্য হৃদিতাকে সবাই আরিয়ানকে এ বিষয়ে জানাতে না বলেছে। সে আরিয়ানকে এঙ্গেজমেন্টের দিন সারপ্রাইজ দিতে চায়, কিন্তু আরিয়ান যখন ওর চলে যাওয়ার ব্যাপারে জানবে তখন নিশ্চয়ই ভীষণ কষ্ট পাবে ছেলেটা। তাকে কিছুতেই যেতে দিতে চাইবে না। তার নিজেরও যে ভীষণ কষ্ট হবে। সেও তো এভাবে চলে যেতে পারবে না। হৃদিতার নিজেকে নিয়ে কোনো ভয় নেই। সে নিজেকে ভীষণ কষ্ট করে হলেও সামলে নিতে পারবে, কিন্তু আরিয়ান সে কিভাবে নিজেকে সামলাবে?
আবারও যদি তার জীবনটা আগের মতো এলোমেলো হয়ে যায়, ভাবতেই বুকের ভেতরটা ধক করে ওঠে হৃদিতার। তবে হৃদিতার এতটুকু ভরসা আছে, সে আরিয়ানের বউ হয়েই বাংলাদেশ থেকে বিদায় নিতে পারবে। অন্তত তার প্রিয় মানুষটা সারা জীবনের জন্য তার হয়ে যাবে। কেউ তাদের এই বন্ধন ছিন্ন করে আলাদা করতে পারবে না। আর তাছাড়া এই বিচ্ছেদ সাময়িক হবে, এরপরে পুরোটা জীবন তো সে আরিয়ানের হাতে হাত রেখে পথ চলবে। এই আশায় বুকটা ভরে ওঠে তার। কিছু পেতে হলে কিছু ত্যাগ দিতে হয়, এটাই তো দুনিয়ার নিয়ম। এই ত্যাগের মধ্যেই হয়তো দুজনের ভালো নিহিত রয়েছে। পরন্ত বিকেলে রুমে এসে বিছানার দিকে তাকাতেই ভীষণ অবাক হয়ে গেল হৃদিতা। পুরো বিছানা জুড়ে নেভি ব্লু রঙের শাড়ির সাথে ম্যাচিং পেটিকোট ও ব্লাউজ, নেভি ব্লু রঙের পাথরের দামি জুয়েলারি, বেলি ফুলের গাছরা এবং অন্যান্য আনুষঙ্গিক প্রসাধনী সাজিয়ে রাখা হয়েছে। হৃদিতা অবাক হয়ে সবটা দেখে ভাবতে লাগলো, এসব তার রুমে কি করে এলো? সে তো কখনো শাড়ি কিংবা এমন জুয়েলারি এবং প্রসাধনী ব্যবহার করেনি। তার রুমে এসব কে রেখে গেল? এসব ভাবতে ভাবতে জিনিসগুলো ধরে একে একে নাড়াচাড়া করতে লাগলো। হঠাৎই শাড়ির ভাঁজ থেকে একটা চিরকুট খুঁজে পেল হৃদিতা। সেখানে গুটি গুটি অক্ষরে স্পষ্ট বাংলায় লেখা, আমার দেয়া আমাকে দ্বিতীয় উপহার এগুলো। বঙ্গললনাকে বঙ্গললনার রূপে সজ্জিত হয়ে দেখার জন্য হৃদয়টা ভীষণ ব্যাকুল হয়ে উঠেছে। জানি তুমি এসবে অভ্যস্ত নও, তাই তোমার কাছে অস্বস্তিদায়ক লাগতে পারে। তবে আমার প্রত্যাশা তুমি আমার উপহারগুলো সাদরে গ্রহণ করে আমার ব্যাকুল হৃদয়ের ইচ্ছাটা পূরণ করবে। তোমাকে নতুন রূপে সজ্জিত হয়ে দেখার অপেক্ষায় রইলাম, আরিয়ান। চিরকুটটা পরে হৃদিতার ঠোঁটের কোণে এক টুকরো মিষ্টি হাসি খেলে গেল। সে শাড়ি এবং জুয়েলারিগুলো উল্টে পাল্টে দেখতে লাগলো। প্রিয় পুরুষের দেওয়া দ্বিতীয় উপহার এগুলো সে গ্রহণ না করে কি করে পারে? খান ম্যানশনের সামনে বাইক নিয়ে প্রায় আধা ঘন্টা যাবৎ দাঁড়িয়ে রয়েছে আরিয়ান। বারবার ঘড়ি দেখে অপেক্ষার প্রহর গুনছে সে। আজ তাকে দেখতে ভীষণ সুদর্শন এবং অন্যরকম লাগছে। নেভি ব্লু রঙের পাঞ্জাবি, পায়জামা এবং সেই সাথে স্পাইক করা সিল্কি চুল, মুখে ট্রিম করা চাপ দাড়ি, হাতে ধূসর রঙের রিস্ট ওয়াচে এক কথা অসম্ভব সুন্দর লাগছে আরিয়ানকে। তার রেডি হতে বড়জোর আধা ঘন্টা লেগেছে। আরও আধা ঘন্টা সে এখানে দাঁড়িয়ে অপেক্ষা করছে। প্রায় 1 ঘন্টা হতে চললো, অথচ হৃদিতার কোনো খবর নেই। এভাবে সময় ফুরাতে ফুরাতে একসময় মৃদু বিরক্তির নিঃশ্বাস ছাড়তেই তার চোখ আটকে গেল খান ম্যানশনের বিশাল আকৃতির সিঁড়ির ধাপগুলোর দিকে। নজর কাড়া সৌন্দর্য নিয়ে নেভি ব্লু রঙের শাড়ি পরিহিত অবস্থায় ধীরগতিতে এগিয়ে আসছে হৃদিতা। তাকে দুপাশ থেকে ধরে নিয়ে আসছে ঈশিতার শ্রাবণী। আরিয়ানের চোখ জোড়া কেবল হৃদিতার দিকেই আটকে আছে। চোখের পলক ফেলতে যেন ভুলে গেছে সে। হার্টবিট এত জোরে বেজে চলেছে যে এখনই হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে তার। নেভি ব্লু শাড়ির সাথে কোঁকড়ানো বাদামি চুলগুলো কোমর অবধি ছেড়ে দেওয়া, পিছন দিকে সম্ভবত বেলি ফুলের গাছডাটা লাগানো। ফর্সার মায়াবী মুখটাতে প্রসাধনীর ছোঁয়া পড়ে সেটা দ্বিগুণ উজ্জ্বলতায় চকচক করছে। ডাগর ডাগর মায়াবী চোখগুলোতে কাজলে পলে পড়ে সেগুলো অত্যন্ত মোহনীয় আকর্ষণীয় হয়ে উঠেছে। ঘন কালো পাপড়ি জোড়া মাস্কারার প্রলেপে দ্বিগুণ সৌন্দর্য নিয়ে ফুটে উঠেছে। বিস্তৃত পাতলা গোলাপি ঠোঁট জোড়া আরক্তিম হয়ে ভেসে উঠেছে। সাথে শাড়ির সাথে ম্যাচিং জুয়েলারি, কানে, গলায় ও হাতে অদ্ভুত সৌন্দর্য আর অহংকার নিয়ে ফুটে রয়েছে। নাকের বাঁ পাশে ডায়মন্ডের ছোট্ট একটা নাকফুল নজর কাড়াভাবে বিদ্যমান। হৃদিতার ঠোঁটের কোণে লেগে থাকা মৃদু হাসি আর তার ধীর গতিতে চলার ধরন দেখে জ্ঞান হারানোর উপক্রম হলো আরিয়ানের। সে কখনো জান্নাতের হুরপরি দেখেনি, তবে তার মনে হচ্ছে জান্নাতের হুরপরির চেয়েও সুন্দরী তার হৃদি, শতগুণ হাজার গুণ সুন্দরী। প্রেমিক পুরুষের অবাধ্য মন আবারও নতুন করে হৃদিতার প্রতি নতুনভাবে প্রেমে পড়ল। মুখের সামনে তুড়ি বাজাতেই আরিয়ানের ঘোর ভাঙল যেন। সে নিজেকে স্বাভাবিক করার চেষ্টা করতে ঈশিতা পাশ থেকে বলে উঠল, এই নিন আপনার হৃদয়ের রানীকে। ক্যানাডিয়ান ললনা থেকে একদম বঙ্গ ললনা বানিয়ে দিলাম আমরা। আমরা তো চিন্তায় আছি তোমার না আবার হার্ট অ্যাটাক এসে যায়। যদিও সে এমনিতেই অসামান্য সুন্দরী, তবুও এমনভাবে আমরা তোমার হৃদয় হরণে সাজিয়েছি, তাতে তো হার্টবিট তোমার মিস হওয়ারই কথা। আরিয়ান হেসে বলে উঠল, বাহ, তোমরা তো আমাকে একদম মার্ডার করার প্ল্যান করে নেমেছো দেখছি। তার বলতে এখন বলুন আপনার মায়াবতীকে কেমন লাগছে? কতবার ক্র্যাশ খেয়েছেন তার ওপর? আরিয়ান হৃদিতার দিকে নেশাযুক্ত ঘোর লাগানো দৃষ্টি নিক্ষেপ করে মাদকতাময় কণ্ঠে বলে উঠল, অপূর্ব সুন্দরী লাগছে আমার হৃদয় হরণী মায়াবতীকে। কোনো শব্দ, কোনো ভাষায় সেটা বর্ণনা করা সম্ভব নয়। তার উপর বহুবার, হাজারবার, অগণিতবার ক্রাশ খেয়েছি আমি। অদূর ভবিষ্যতে আরও যে কতবার ক্রাশ খাবো সেটা গুণে হিসাব করা যাবে না।
আরিয়ানের কথায় লজ্জায় আরক্তিম হলো রিদিতা। ঠোঁটে খেলে গেল লজ্জার হাসি। অপরদিকে ঈশিতা আর শ্রাবণী মুখ টিপে টিপে হাসতে লাগলো। আরিয়ার কোনো কথা বলার সুযোগ না দিয়ে রিদিতার হাত ধরে তাকে বাইকের পেছনে উঠিয়ে দিল। পরে নিজেও হেলমেট পরে বাইকের সামনে বসে পড়ল। ঈশিতা আর শ্রাবণী নিজেদের বৃদ্ধাঙ্গুল উঁচিয়ে তাদেরকে অল দ্য বেস্ট জানালো। আরিয়ান ছোট্ট করে রিদিতাকে বলল, আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বসো। রিদিতা প্রথমে সংকোচবোধ করলেও আরিয়ান বাইক স্টার্ট দিতেই সে তার দুহাত দিয়ে পেছন দিক থেকে আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। তার কাঁধে নিজের থুতনি ঠেকালো। রিদিতার গভীর স্পর্শ পেয়ে আরিয়ানের শরীরে এক অন্যরকম শিহরণ বয়ে গেল। পরক্ষণেই এক অদ্ভুত ভালো লাগা আর অজস্র অনুভূতির সারে ডুবে গেল তার দেহ মন। এদিকে বাইক ছুটে চলল তার নিজস্ব গতিতে। কালো রঙের বাইকটা শহরের ব্যস্ত রাস্তা ধরে একটানা ছুটে চলেছে। আশেপাশে অনেক যানবাহন বলে পুরোপুরি স্পিডটা তুলতে পারছে না আরিয়ান। তার আজকে রিদিতাকে নিয়ে পঙ্খিরাজের মতো ছুটে বেড়াতে ইচ্ছে করছে। রিদিতা তখনও একইভাবে আরিয়ানকে জড়িয়ে ধরে বসে আছে। কখনো এভাবে কারো পেছনে বাইক ওঠেনি বলে তার বেশ ভয় করছে। বাইকটা হাইওয়েতে আসতেই ফাঁকা রাস্তায় বাইকের স্পিড তুঙ্গে তুলে দিল আরিয়ান। রিদিতা ভয় পেয়ে আরো শক্ত করে জড়িয়ে ধরল আরিয়ানকে। তার পিঠে নিজের মুখ লুকালো। হেসে আরিয়ান বলল, ভয় নেই দিদি, আমি থাকতে তোমার কোনো ভয় নেই। জাস্ট এভাবেই শক্ত করে জড়িয়ে ধরে রেখো আমায়। রিদিতা ভয় মাখা কণ্ঠে বলল, বাইক আসতে চালাও আরিয়ান, পরে কোনো অ্যাক্সিডেন্ট ঘটে যেতে পারে। আরিয়ান কিছু বলতে নেবে তার আগেই বাইকের লুকিং গ্লাসে চোখ আটকে গেল তার। রিদিতার বাদামি লম্বা চুলগুলো বাতাসের তালে তালে তীব্রভাবে ওড়াউড়ি করছে। চোখে মুখে সেগুলো বারবার পড়ে রিদিতাকে বিরক্ত করছে। অথচ আরিয়ানের বিমুগ্ধ দৃষ্টি সেদিক থেকে সরতেই চাচ্ছে না। ইচ্ছে করছে চুলগুলোকে নিজের হাতে কানের পিঠে গুজে দেওয়ার, কিন্তু সেই অবস্থা আপাতত নেই বলে ইচ্ছেটাকে মাটি চাপা দিতে হলো তার। আবারও ড্রাইভিং করায় মনোযোগী হলো সে। তোমাকে হেলমেট কেন দেয়নি জানো রিদি? কেন? যাতে তোমার ওই উড়ন্ত চুলগুলো নিজ চোখে দেখতে পেয়ে আমি উপভোগ করতে পারি। আর এতে আমি যদি অ্যাক্সিডেন্ট করে আঘাত পাই? আমি থাকতে তোমার এক বিন্দু পরিমাণও ক্ষতি হবে না। এতটা আত্মবিশ্বাস? ভীষণ। তারপর একটু থেমে আরিয়ান আবার বলতে লাগলো, জানো দিদি, তোমার স্পর্শ আর তোমার চুল আমাকে ভীষণ ভাবে বিরক্ত করছে। বারবার নিজের নিয়ন্ত্রণ হারাতে বেঁচে যাচ্ছি আমি। রিদিতা আঁতকে উঠে বলল, কি বলছো এসব? তোমার বাইকের পেছনে যেহেতু বসেছি তাই আমার স্পর্শ তো লাগবেই। তাছাড়া আমার চুল বাতাসের ঝাপটায় এভাবে সামনে চলে আসলে আমি কি করব? তুমি বরং সাবধানে বাইক চালাও, আমার দিকে এভাবে তাকিয়ে থাকতে হবে না। আরিয়ান মৃদু হেসে বলল, ভয় নেই, তুমি থাকতে আমার কোনো ভয় নেই দিদি। রিদিতা হেসে মনে মনে আওড়ালো, পাগল ছেলে। শহরতলি ছাড়িয়ে কিছুটা মুক্ত প্রাকৃতিক অভয়ারণ্যে চলে এলো আরিয়ান ও রিদিতা। আরিয়ান তখন সর্বোচ্চ স্পিডে পুরোদমে বাইক চালিয়ে যাচ্ছে। রিদিতার এখন আর ভয় করছে না। সে আরিয়ানকে জড়িয়ে ধরে মাথা উঁচু করে শীতল ও প্রাকৃতিক বাতাসের তীব্রতা অনুভব করছে। আরিয়ানের গায়ের মিষ্টি সুঘ্রাণের সাথে সাথে বাংলার মনোমুগ্ধকর প্রকৃতি তার হৃদয়ে ছিঁড়ে যাচ্ছে বারংবার। তার আজ গলা ছেড়ে গান গাইতে ইচ্ছে করছে। কিছু কথার পিঠে কথা, তুমি ছুঁয়ে দিলে মুখরতা, হাসি বিনিময় চোখে চোখে, মনে মনে রয়ে ব্যাকুলতা। রিদিতার সাথে গলা মেলালো আরিয়ান। আমায় দেখো এক বিকেলে, কখনো কোনো ব্যথা পেলে, আমায় রেখো প্রিয় প্রহরে, যখনই মন কেমন করে। কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। কোথাও ফুটছে ফুল, কোথাও ঝরছে তারা, কোথাও কিছু নেই তোমার আমার গল্প ছাড়া। কোনো এক রূপ কথার জগতে তুমি তো এসেছো আমারই হতে। কোনো এক রূপ কথার জগতে তুমি চিরসাথী আমার জীবনে এই পথে। তুমি আমার গল্প জোনাকি, তোমারই আশায় থাকি। ফুচকা খেতে গিয়ে চোখ মুখ লাল হয়ে গেছে রিদিতার। ফুচকাতে ঝালের পরিমাণ কিছুটা বেশি হয়ে গেছে। ঝালে উয়া করছে রিদিতা। আরিয়ান ব্যস্ত হয়ে গিয়ে তাকে দ্রুত ঠান্ডা পানি খাওয়ালো। রিদিতা দ্রুত সেটা ঢকঢক করে খেয়ে বলল, এই খাবারে এত ঝাল কেন? আরিয়ান অষ্টম আশ্চর্য দেখার মতো অবাক হয়ে বলল, আমি তো জানতাম মেয়েরা ফুচকার জন্য পাগল, আর ঝাল বেশি হলে তো কথাই নেই। আর সেখানে তুমি এই কথা বলছো? ফুচকা আগে কখনো খাওনি? রিদিতা আরো কয়েক ঢোক পানি খেয়ে নিজেকে স্বাভাবিক করে মাথা নাড়িয়ে বলল, আমি এই প্রথম ফুচকা খেলাম, এটা খুব স্পাইসি।
কানাডাতেই খাবার কখনো খাইনি, আর আমি বেশি ঝাল খেতে পারি না। খাবারে সবসময় কম ঝাল খেতে অভ্যাস আমার। কানাডিয়ান ফুডে মশলা জাতীয় খাবার খুব কম থাকে। আরিয়ান কয়েক পলক হৃদিতার দিকে তাকিয়ে বলল, সরি, আমি তোমার এই দিকটা সম্পর্কে খেয়াল রাখতে পারিনি। আমার তোমার সুবিধা অসুবিধা সম্পর্কে জানা উচিত ছিল। শাড়িটা পরতেই নিশ্চয়ই তোমার ভীষণ অস্বস্তি হয়েছে। হৃদিতা মিষ্টি হাসি দিয়ে বলল, ইটস ওকে আরিয়ান, এই সামান্য ব্যাপারের জন্য তোমাকে সরি বলতে হবে না। আর শাড়ি পরতে আমার মোটেও অসুবিধা হয়নি। প্রথম পরেছি বলে কিছুটা অস্বস্তি হলেও তোমার মুখের ওই হাসি আর মুগ্ধ দৃষ্টি আমাকে এর চেয়েও 1000 গুণ বেশি কিছু উপহার দিয়েছে। ভালো লাগা, ভালোবাসা, সবকিছু। আরিয়ান ফুসকার বিল পে করে হৃদিতার হাত ধরে বাইকে উঠতে উঠতে বলল, আজকে তোমাকে পুরো ঢাকা শহর ঘুরিয়ে দেখাবো। ঢাকার বিখ্যাত সব খাবারগুলো টেস্ট করাবো। কতগুলো বছর পর নিজের মাতৃভূমিতে এসেছো তুমি। মাতৃভূমির রূপ আর গুণ অবলোকন করে দেখতে হবে তো। হৃদিতা আরিয়ানের পেছনে বসে তাকে জড়িয়ে ধরতে ধরতে বলল, সেটা তো অবশ্যই। আর সেটা যদি হয় প্রিয় মানুষটির সাথে, তাহলে তো আনন্দ বহুগুণ বেড়ে যাবে। কালো রঙের বাইকটা আবার ছুটে চলল শহরের বুক চিরে। তাতে দুজন প্রেমী যুগল মুক্ত হয়ে এবং আনন্দ চিত্তে নিজেদের সুখ এবং শান্তির মুহূর্তগুলো পার করছে। রৌদ্রোজ্জ্বল ও গমগমে আকাশটা হঠাৎ যেন গর্জন করে ডেকে উঠল। উষ্ণ বাতাসের বিপরীতে বইতে লাগলো শীতল সমীরণ। আবছা অন্ধকারযুক্ত আকাশে মেঘের গুড়ুম গুড়ুম ডাকও শোনা যাচ্ছে বারংবার। একটা টং দোকানের সামনের বেঞ্চিতে বসে শাড়ি দিয়ে নিজেকে আগাগোড়া ঢেকে নিচ্ছে হৃদিতা। তার বেশ শীত শীত অনুভূত হচ্ছে। আজ সারাটা বিকেল আর পুরোটা সন্ধ্যা পুরন ঢাকার সর্বত্র ঘুরে বেরিয়েছে সে আর আরিয়ান। কাছাকাছি ঐতিহ্যবাহী সকল জায়গাতে আরিয়ান নিয়ে গিয়েছে হৃদিতাকে। এছাড়া ঢাকার আরও কিছু দর্শনীয় স্থানে ঘুরে বেরিয়েছে তারা দুজন মিলে। কোনো দামি রেস্টুরেন্ট অথবা 5 স্টার হোটেলে নয়, বরং নিজের দেশের সংস্কৃতির সাথে জড়িত জায়গাগুলোতে নিজের প্রিয়তমাকে নিয়ে ঘুরছে আরিয়ান। আভিজাত্যময় কৃত্রিম জায়গাগুলোতে সুখ পাওয়া গেলেও মনের তৃপ্তি আর শান্তি পাওয়া যায় না। সেটা বহুকাল থেকেই আরিয়ান আর হৃদিতা উপলব্ধি করে এসেছে। আরিয়ান মাটির পেয়ালায় ধোয়া ওঠা 2 কাপ মালাই চা নিয়ে হৃদিতার সামনে এসে দাঁড়ালো। ডান হাতটা দিয়ে হৃদিতার দিকে একটা পেয়ালা বাড়িয়ে দিতেই হৃদিতা কাপা কাপা হাতে সেটা নিল। সেটা দেখে আরিয়ান তার পাশে বসতে বসতে ভুরু কুচকে বলল, তোমার কি ঠান্ডা লাগছে দিদি? ধোয়া ওঠা চায়ের পেয়ালাতে ফু দিতে দিতে হৃদিতা মাথা নাড়িয়ে সম্মতি জানালো। আরিয়ান কি করবে বুঝতে না পেরে হঠাৎ চায়ের পেয়ালাটা বেঞ্চির একপাশে রেখে 2 হাতে শক্ত করে হৃদিতাকে নিজের বুকের মাঝে জড়িয়ে নিল। কি করছো কি আরিয়ান? এখানে অনেক মানুষ আছে, সবাই দেখলে কি ভাববে? আরিয়ান ডোন্ট কেয়ার ভাব নিয়ে বলল, যা যা ইচ্ছে ভাবুক, আমি আমার হবু বউকে জড়িয়ে ধরেছি, তাতে কার বাপের কি? হৃদিতা কিছু বলতে নিয়েও ঠোঁট প্রসারিত করে হেসে দিয়ে আরিয়ানের বুকে মৃদু একটা চাপড় দিল। আরিয়ানের দেহের উষ্ণতা আর সুগন্ধির সাথে লেপ্টে থাকা ঘামের গন্ধে হৃদিতা কেমন অদ্ভুত একটা নেশার ঘরে চলে গেল যেন। মাতোয়ারা হয়ে গেল তার দেহ মন। নাসিকার রন্ধ্র দিয়ে এই ঘ্রাণ তার হৃৎপিণ্ড থেকে ফুসফুস অবধি চলে গেল মুহূর্তেই। তার শীতল হয়ে থাকা শরীরটা মুহূর্তেই উষ্ণতায় চনমনিয়ে উঠল। আরিয়ানের বুকে এবং বাহুডোরে আবদ্ধ থেকে হৃদিতা অস্ফুট স্বরে বলে উঠল, রাত হয়ে যাচ্ছে আরিয়ান, আমাদের বাসায় ফিরতে হবে। আরিয়ান কিছুক্ষণ চুপ করে থেকে হৃদিতাকে উঠিয়ে নিয়ে চটপট কণ্ঠে বলল, তাড়াতাড়ি চাটা শেষ করো, চা শেষ করেই বাড়ি ফিরবো আমরা। বলে নিজের পেয়ালাটা হাতে নিতেই হঠাৎ হৃদিতার দিকে চোখ আটকে গেল আরিয়ানের। হৃদিতা সবেমাত্র মাটির পেয়ালায় একটা চুমুক দিয়েছে। কিভাবে যেন আরিয়ান হৃদিতার পেয়ালাটা তার হাত থেকে নিয়ে নিল। তারপর হৃদিতা পেয়ালার যে স্থানটিতে ঠোঁটজোড়া দিয়ে স্পর্শ করেছিল ঠিক সেই স্থানটায় আরিয়ান নিজের ঠোঁটজোড়া স্পর্শ করালো। হৃদিতা কিছুক্ষণ অবাক হয়ে আরিয়ানের দিকে তাকিয়ে থাকলেও পরক্ষণেই লজ্জায় তার শুভ্র গাল দুটো মুহূর্তে লালচে বর্ণ ধারণ করলো। কান দিয়ে গরম ধোঁয়া উঠতে লাগলো যেন। শহরতলি থেকে অনেকটা দূরে গ্রামীণ পরিবেশের মতো একটা এলাকার রিসোর্টে বর্তমানে অবস্থান করছে আরিয়ান ও হৃদিতা। মূলত শহর থেকে আগত ক্লান্ত, জরুরি প্রয়োজনে আগত ব্যস্ত মানুষদের সাময়িক বিশ্রাম অথবা রাতযাপনের জন্য এই রিসোর্ট তৈরি করা হয়েছে। আকাশ জুড়ে ঝুম বৃষ্টি নেমে পড়ছে। কিছুক্ষণ পরপর প্রবলভাবে মেঘেদের হুঙ্কার আর বজ্রপাতের ধ্বনি শোনা যাচ্ছে। গাছপালা ও প্রকৃতি যেন বৃষ্টিস্নাত হয়ে উপভোগ করছে তমস্যাচ্ছন্ন এই বাড়িধারা। রিসোর্টের ডান পাশের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে বুকে হাত ভাঁজ করে দাঁড়িয়ে সবকিছু অবলোকন করে এসবই ভেবে চলেছে আরিয়ান। হৃদিতা বাড়ি ফেরার কথা বলতেই আরিয়ানের হঠাৎ বাড়ি ফেরার কথা মনে পড়েছিল। হৃদিতার সাথে সুখ ও শান্তিময় মুহূর্তগুলো পার করতে করতে বাড়ি ফেরার কথা বেমালুম ভুলে গিয়েছিল সে। তার কিছুক্ষণ পরেই গুড়ি গুড়ি বৃষ্টি পড়া থেকে শুরু করে
আকাশ বাতাস ভারী করে মুষলধারে ঝুম বৃষ্টি শুরু হলো। এই অবস্থায় কিছুতেই বাইক রাইডিং করে এতদূর পাড়ি দিয়ে বাড়ি ফেরা সম্ভব ছিল না। তাই আশেপাশের স্থানীয় মানুষদের জিজ্ঞাসা করে আশ্রয় হিসেবে এই রিসোর্টটাকে বেছে নিয়েছে আরিয়ান ও হৃদিতা। বৃষ্টির গতিবেগ পর্যবেক্ষণ করে তারা বুঝতে পেরেছিল এই রাতে আর বাড়ি ফেরা সম্ভব হবে না। রিসোর্টের ম্যানেজারের কাছে অবশ্য বাধ্য হয়ে স্বামী স্ত্রী পরিচয় দিতে হয়েছে তাদের, নতুবা রাত্রি যাপনের জন্য কিছুতেই অবিবাহিত দুজন নারী পুরুষকে অনেকটা গ্রামাঞ্চলের মতো এলাকার এই রিসোর্টে থাকতে দেওয়া হতো না। আরিয়ান ও হৃদিতা জানে তাদের দ্বারা কোনো ভুল হওয়ার সম্ভাবনা নেই, কিন্তু অপরিচিত অচেনা মানুষগুলোকে তারা সেটা বিশ্বাস করাতো কি করে? হঠাৎই কাঁধে কোমল কোনো কিছুর স্পর্শ টের পেয়ে হাত দুটো খুলে পেছন ফিরে তাকালো আরিয়ান। মুহূর্তে আদ্যচা যুবতবু হৃদিতাকে চোখে পড়ল তার। বাইক নিয়ে রিসোর্ট পর্যন্ত আসতে আসতে সে আর হৃদিতা অনেকটাই ভিজে গিয়েছে। ম্যানেজারকে বলে তাদের জন্য ওয়ান টাইম ইউজ করার জন্য কাপড়ের ব্যবস্থা করতে বলেছে আরিয়ান, কিন্তু সেটা এখনো এসে পৌঁছায়নি। হঠাৎ হৃদিতার আগমনে মিষ্টি একটা গান মনে পড়ে গেল আরিয়ানের। করেই ক্রমাগত হাঁচির শব্দে সম্বিত ফিরে এলো আরিয়ানের। হৃদিতা দুই হাতে মুখ ধরে ক্রমাগত হাঁচি দিয়ে যাচ্ছে। আরিয়ান দ্রুত হৃদিতার দিকে এগিয়ে এসে ব্যস্ত হয়ে অস্থির কণ্ঠে বলল, আর ইউ ওকে হৃদি? হৃদিতা মাথা নাড়িয়ে সম্মতি জানাতে নেবে তখনই আরো দুটো হাঁচি দিয়ে স্বাভাবিক হওয়ার চেষ্টা করলো সে। সেটা দেখে আরিয়ান আরো উদ্বিগ্ন হয়ে বলল, মায়ের কাছে থেকে শুনেছি তোমার অল্পতেই ঠান্ডা লেগে যায়, জ্বর এসে পড়ে। সেখানে আজকে অনেকক্ষণ ঠান্ডা বাতাসের মধ্যে থেকেছো তুমি, তার উপর আবার বৃষ্টিতে ভিজতে হলো। তোমার জ্বর এসে পড়তে পারে, সবই আমার দোষে হলো। আহত কণ্ঠে আক্ষেপ নিয়ে বলল আরিয়ান। হৃদিতা মাছি তাড়ানোর মতো হাত নেড়ে বলল, আরে ওসব কিচ্ছু হবে না, আর হলেও কোনো ব্যাপার না, তুমি আছো তো আমাকে সামলে নেওয়ার জন্য। বাহ, এত বিশ্বাস আমার প্রতি? নিজের থেকেও বেশি। হৃদিতার মাদকতাময় নেশালো কণ্ঠ সাথে সম্মোহনী চাহনিতে আরিয়ান প্রচণ্ড অবাক হয়ে গেল। সেই সাথে নিজের মধ্যে একটা অন্যরকম পরিবর্তন লক্ষ্য করল সে, কিন্তু দ্রুত নিজেকে সামলে নিল। এই পরিবর্তন মোটেও এই পরিস্থিতির জন্য সুবিধাজনক নয়। অনেক কষ্টে নিজের উপচে পড়া অনুভূতিগুলোকে ধামাচাপা দিয়ে স্বাভাবিক হলো সে। দরজার দিকে তাকিয়ে বিরক্ত হয়ে বলল, ম্যানেজারকে কতবার করে বললাম তাড়াতাড়ি কাপড়গুলো দিয়ে যাওয়ার জন্য, অথচ দেখো এখনো কোনো খবর নেই। তোমার ঠান্ডা লেগে গেলে তো মুশকিল হয়ে যাবে। হৃদিতা শান্ত স্বাভাবিক কণ্ঠে বলল, এই বৃষ্টির রাতে গ্রামীণ পরিবেশের মতো একটা জায়গায় কাপড় ম্যানেজ করা মোটেও সহজ কাজ নয়। এসব ব্যাপার বাদ দাও, চলো আজকে দুজনে মিলে বৃষ্টি বিলাস করি। আরিয়ান চোখ বড় বড় করে বলল, পাগল হয়েছো তুমি হৃদি? এমনিতেই হাঁচি দিতে দিতে তোমার অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, আবার কিনা বলছো বৃষ্টিতে ভিজবে। হৃদিতা নাছরবান্দা হয়ে বলল, আজকে আমি তোমার কোনো কথা শুনবো না আরিয়ান, আজকে তোমাকে শুধু আমার কথাই শুনতে হবে। হৃদিতার পাগলামি ও জোরাজোরিতে এক প্রকার বাধ্য হয়েই আরিয়ানকে তার সাথে বৃষ্টিতে ভিজতে হলো। রিসোর্টের বাইরে বাগানের মতো বেশ বড় একটা ফাঁকা জায়গা আছে। সেই বাগানে বৃষ্টিস্নাত গোলাপ, বেলি, গন্ধরাজ ও হাসনা হেনার একত্রিত মাতোয়ারা গন্ধে বৃষ্টির ছন্দময় পতন যেন দ্বিগুণ সৌন্দর্য মণ্ডিত হয়ে উঠেছে। হৃদিতা মনের সুখে দু হাতে বৃষ্টির পানি ছড়াতে ছড়াতে উৎফুল্ল চিত্তে বৃষ্টি বিলাস করছে। বৃষ্টির পানি দিয়ে তার নেভি ব্লু রঙের পাতলা জর্জেট শাড়িটা শরীরের সাথে লেপ্টে গিয়েছে, সেই সাথে কোমরের একাংশ উন্মুক্ত হয়ে গিয়েছে। হৃদিতার সেসব দিকে খেয়াল না থাকলেও একজোড়া পলকহীন সম্মোহনী মায়াযুক্ত ঘোর লাগানো নেশাক্ত দৃষ্টি তাকে সূক্ষ্ম থেকে অতি সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে। নিজের মধ্যে চাপা দিয়ে রাখা অজস্র অনুভূতি উত্তেজনার পারাবারে যেন তুমুল জলোচ্ছ্বাসের সূত্রপাত হয়েছে আরিয়ানের হৃদয় ও মন জুড়ে। সে হাজার চেয়েও নিজেকে নিয়ন্ত্রণ করতে পারছে না। একাকী বৃষ্টিবিলাস করতে থাকা হৃদিতাকে সে মুগ্ধ সম্মোহনী নয়নে অনেকবার দেখেছে, কিন্তু হৃদিতার সাথে নিজেকে এই অবস্থায় বৃষ্টিবিলাসের পর্যবেক্ষণ করে এক রোমাঞ্চকর অনুভূতির জগতে পৌঁছে গেল সে। তার মন কাঁপিয়ে হৃদিতাকে কল্পনা করে বেরিয়ে এলো গানের এক মিষ্টি সুর, তবে মুখে সেটা উচ্চারিত না হয়ে মনে মনে গানটা বাজতে লাগলো তার। ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা, হে জীবন ছিল নদীর মতো গতিহারা, এই জীবন ছিল নদীর মতো গতিহারা দিশাহারা, ওগো তোমার আকাশ দুটি চোখে আমি হয়ে গেছি তারা।
চরম উত্তেজনায় অজস্র অনুভূতির আঘাতে একসময় স্থির থাকতে না পেরে হৃদিতাকে একটানে নিজের থেকে ঘুরিয়ে তার উন্মুক্ত কোমল ও ফর্সা কোমরের এক অংশে নিজের বলিষ্ঠ হাত স্পর্শ করালো আরিয়ান। সঙ্গে সঙ্গে প্রচন্ড শিহরণে কেঁপে উঠল হৃদিতা। সেই সাথে হৃদিতা হুমড়ি খেয়ে আরিয়ানের বুকের মধ্যে পতিত হলো। ধীরে ধীরে মাথা উঁচু করে আরিয়ানের চোখে চোখ রাখতে গিয়ে আবারও কেঁপে উঠল হৃদিতা। ওই গভীর সম্মোহনী ও নেশাযুক্ত চোখে চোখ আটকে রাখার সাহস বেশিক্ষণ রইল না হৃদিতার। আরিয়ান হৃদিতার চিবুক ধরে তার দিকে মুখ করালো। দুজন দুজনের দিকে মুহূর্তের পর মুহূর্ত অপলক দৃষ্টিতে তাকিয়ে রইল। এ এক নেশাক্ত ভালোবাসাময় উষ্ণতম অনুভূতি। দুজন দুজনের অস্বাভাবিক হৃদস্পন্দন তীব্র বৃষ্টির রিনিচিনি শব্দের মাঝেও স্পষ্টভাবে শুনতে পাচ্ছে। দুজনের মাঝে তীব্র প্রখর অনুভূতিগুলো সূক্ষ্মভাবে নাড়া দিয়ে উঠছে। আরিয়ান হৃদিতার মুখের সামনে আসা ভেজা চুলগুলোকে সন্তর্পণে কানের পিঠে গুজে দিল। বৃষ্টির অজস্র ফোঁটায় মুক্তোর মতো জলরাশি গড়িয়ে পড়ছে দুজনের চেহারা এবং শরীর জুড়ে। সেদিকে অনিমেষ তাকিয়ে থেকে থেকে দুজন দুজনকে মুগ্ধতার আদলে নতুন রূপে আবিষ্কার করলো। তারপরে আরিয়ানের চোখ গেল হৃদিতার ঠোঁটের ডান করে নিচে থাকা লালচে তিলটার দিকে। আরিয়ান অতি শান্তভাবে নিজের অধর ছোঁয়ালো সেখানে। মুহূর্তে কেঁপে উঠল হৃদিতা। তার দেহের সাথে সাথে পাতলা গোলাপি ঠোঁট জোড়া থরথর করে কাঁপছিল। সেদিকে চোখ পড়তেই আরো বেসামাল হয়ে উঠল আরিয়ান। সম্মোহনীভাবে নিজের লালচে পুরুষালী ঠোঁট জোড়া হৃদিতার কোমল ও গোলাপি ঠোঁট জোড়ার কাছে নিতেই বিকট শব্দে বজ্রপাত হলো কোথাও। সঙ্গে সঙ্গে সম্বিত ফিরে পেল আরিয়ান। হৃদিতা ভয়ে মুখ লুকালো আরিয়ানের প্রশস্ত বুকে। আরিয়ান দুহাতে তাকে শক্ত করে জড়িয়ে ধরে রইল। তারপর মৃদু কণ্ঠে কানের কাছে ফিসফিসিয়ে বলল, আমি থাকতে তোমার কোনো ভয় নেই হৃদি। এরপর হৃদিতাকে সামনে এনে চুলগুলো ডান হাত দিয়ে ব্যাক ব্রাশ করতে করতে আরিয়ান মৃদু কণ্ঠে বলল, সরি হৃদি। সরি কেন? তোমাকে দেয়া আমার স্পর্শগুলো অনাকাঙ্ক্ষিত ছিল। আমি এখনই তোমাকে এভাবে স্পর্শ করতে চাইনি। বিয়ের মতো পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে তোমাকে সম্পূর্ণ আমার করে নিতে চেয়েছিলাম, কিন্তু আজকে নিজের বেসামাল অনুভূতিগুলোকে সামাল দিতে ব্যর্থ হয়। বাকিটুকু না বলে থেমে গেল আরিয়ান। হৃদিতা এখন ওর মুখের দিকে তাকিয়ে রয়েছে। আরিয়ান হৃদিতার নরম দুগালে দুহাত রেখে কোমল কণ্ঠে বলল, আমার ছোঁয়াগুলো মোটেও অপ্রীতিকর ছিল না হৃদি। প্রত্যেকটা ছোঁয়া ভালোবাসা ও তীব্র আসক্তিময় ছিল, যা শুধুমাত্র তোমার জন্যই এই হৃদয় জুড়ে বহুকাল ধরে বরাদ্দ। হৃদিতা কিছু না বলে আরিয়ানের দুহাতের উপর নিজের দুহাত রাখলো। কিছুক্ষণ চুপ করে থেকে হৃদিতা বলল, আমিও কেমন যেন এক তীব্র সম্মোহনীয় জগতে চলে গিয়েছিলাম। তোমার ভালোবাসা মিশ্রিত নেশাযুক্ত ওই সম্মোহনী চোখ জোড়া আমাকে সম্পূর্ণরূপে অক্ষম করে তুলেছিল। আমি কিছু বলা বা করার অবস্থায় ছিলাম না। আর তোমার স্পর্শগুলো আমার অপ্রীতিকর লাগেনি। প্রেমিক পুরুষ যখন ভালোবাসাময় হাতছানিতে কাছে ডেকে নেয়, তখন সেখানে নোংরা কোনো উদ্দেশ্য থাকে না। তবে হ্যাঁ, এটা তুমি অবশ্যই ঠিক বলেছ। একে অপরের প্রতি প্রচন্ড ভালোবাসা থাকলেও সেটা পবিত্র বন্ধনে আবদ্ধ হয়ে পবিত্রভাবে প্রয়োগ করা উচিত। বাবা আমাকে ছোটবেলায় একটা কথা বলেছিলেন, জানো রীতি? কি কথা আরিয়ান? নারীর দেহ স্পর্শ করার আগে তার মন স্পর্শ করতে হয়। আমি কি তোমার মন স্পর্শ করতে পেরেছি? এই প্রশ্নের উত্তর কি তোমার অজানা? আমার চোখের ভাষা বুঝে নাও, তাহলে বুঝতে পারবে সেখানে এক আকাশ পরিমাণ ভালোবাসা পুঞ্জীভূত হয়ে রয়েছে তোমার প্রতি। তুমি সেই ছোট্ট থাকতেই আমার হৃদয় ও মন স্পর্শ করে ফেলেছিলে আরিয়ান। এখন সেটা প্রচন্ড তীব্র আকার ধারণ করেছে। হৃদিতার তীব্র ভালোবাসা আসক্তিময় চোখে চোখ রেখে প্রচন্ড পুলকিত হয়ে উঠল আরিয়ানের মন। হঠাৎ আরিয়ান মজা করে বলে উঠল, এখন ছেড়ে দিয়েছি তাই বলে ভেবো না এত সহজে আমার কাছ থেকে ছাড় পেয়ে যাবে তুমি। বিয়ের পর তোমাকে সম্পূর্ণ আমার করে নিতে আমি মোটেও এক মুহূর্ত সময় নেব না। আরিয়ানের এমন ঠোঁটকাটা ও লাগামহীন কথায় হৃদিতা প্রচন্ড লজ্জা পেল। সে লাজুক হেসে আরিয়ানের বুকে ধুম করে একটা কিল মেরে বলল, অসভ্য। হ্যাঁ, শুধুমাত্র তোমার কাছেই অসভ্য। একটা কালো রঙের ট্রাউজার এবং ফুল স্লিভ ধূসর রঙের টি শার্ট পরে বিছানায় বসে রয়েছে আরিয়ান। অপরদিকে তার ঠিক কিছুটা দূরে সাদা ঢোলা সালোয়ার কামিজ পরে হৃদিতা চুল মুছতে মুছতে এগিয়ে আসছে। শাড়ির সাথে সাথে সালোয়ার কামিজ পরার অভিজ্ঞতাও আজকে তার কাছে নতুন, কিন্তু প্রয়োজনের সময় যেটুকু পেয়েছে এতেই সে সন্তুষ্ট।
আরিয়ান এতক্ষণ ফোন ঘাটছিল। বাড়িতে ফোন দিয়ে তাদের অবস্থার কথা জানাবে, এটাই ছিল তার উদ্দেশ্য। কিন্তু এখানে নেটওয়ার্ক একটুও কাজ করছে না, তাই বাধ্য হয়ে ফোনটা একপাশে রেখে হৃদিতার দিকে তাকাতেই থমকে গেল আরিয়ান। সদ্য গোসল শেষে ভেজা চুলে অসম্ভব স্নিগ্ধ লাগছে হৃদিতাকে। তার কোমল অবধি লম্বা কোকড়ানো ব্রাউন চুলগুলো পিঠময় এবং ঘাড়ের দুপাশে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। সে ধীর গতিতে হৃদিতার দিকে এগিয়ে গিয়ে সাদা তোয়ালেটা তার হাত থেকে নিয়ে নিজে তার চুল মুছে দিতে লাগলো। কি করছো আরিয়ান? তোমার চুল মুছে দিচ্ছি। সেটা তো আমিও করতে পারবো। কথা বলো না। বলে আরিয়ান মনোযোগ সহকারে হৃদিতার চুলগুলো ভালোভাবে মুছে দিতে লাগলো। হঠাৎ আধভেজা সাদা কামিজের ফাঁকে হৃদিতার হালকা উন্মুক্ত ফর্সা ঘাড়, সেই সাথে সেখানে অবস্থানরত ছোট্ট একটি তিল এবং কামিজের সাথে লেপ্টে থাকা হালকা ভেজা পিঠ দেখে আবারও চোখে নেশা ধরে গেল আরিয়ানের। সাথে হৃদিতার চুলের মাতাল করা সুঘ্রাণ তাকে চরমভাবে আকৃষ্ট করতে লাগলো। সে নিজের অজান্তেই হৃদিতার চুলে নিজের মুখ গুজে দিল। নিজেকে তার মাতাল আর পাগল পাগল অনুভূত হচ্ছিল। হঠাৎ হৃদিতা নড়াচড়াতে তার হুঁশ ফিরে এলো। নিজেকে মনে মনে হাজারবার তিরস্কার করলো সে। আজ কেন বারবার এতটা বেসামাল আর নিয়ন্ত্রণহীন হয়ে যাচ্ছে সে? কেন নিজের মন ও হৃদয়কে কন্ট্রোল করতে পারছে না? একসময় হৃদিতাকে হালকা দূরে ঠেলে দিয়ে পেছন ঘুরে আরিয়ান গম্ভীর ও শান্ত কণ্ঠে বলল, এভাবে আর কখনো তুমি আমার সামনে আসবে না। সাদা পোশাক এবং ভেজা চুলে তো একদমই নয়। বিয়ের আগ পর্যন্ত যেন এভাবে তোমাকে আমার সামনে আসতে না দেখি। আরিয়ানের কথায় হৃদিতা বেশ অবাক হয়ে গেল। সেই সাথে আরিয়ানের এমন গম্ভীর কণ্ঠস্বর কথা শুনে অভিমানী হয়ে উঠল হৃদিতার হৃদয়। সে অভিমানে গাল ফুলিয়ে বিছানায় বসে পড়ল। আরিয়ান সেটা বুঝতে পেরে হৃদিতার সামনের হাঁটু গেড়ে বসে কোমল কণ্ঠে বলল, তোমাকে এভাবে দেখলে আমি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না হৃদি। চাপা দিয়ে রাখা অজস্র অনুভূতিগুলো চরম উত্তেজিত হয়ে সেগুলোর বহিঃপ্রকাশ ঘটাতে চায়। আর আমি চাই না আমার পবিত্র অনুভূতিগুলো তোমাকে কোনো অস্বস্তিদায়ক এবং অপবিত্র অনুভূতি দিক। সেজন্যই তোমাকে এই কথাগুলো বললাম। আমি পবিত্র বন্ধনে তোমাকে বেঁধে সম্পূর্ণ হালালভাবে পেতে চাই। তখন নিজের সম্পূর্ণ অনুভূতি আর অধিকার তোমার উপর প্রয়োগ করলেও কোনো দ্বিধা থাকবে না। হৃদিতা একমনে আরিয়ানের কথাগুলো শুনে যেতে লাগলো। মুগ্ধতায় ছেয়ে গেল তার মন। ছেলে হয়ে নিজের অনুভূতিকে অপবিত্র করতে চায় না আরিয়ান। চায় না ভালোবাসার মানুষটার প্রতি ন্যূনতম অসম্মানের বহিঃপ্রকাশ ঘটাতে। সম্মান ও ভালোবাসার সাথে নিজের প্রেয়সীকে নিজের করে নিতে চায় আরিয়ান। পরক্ষণে আরিয়ান ট্রাউজারের পকেট থেকে দুটো ছোট বক্স আকৃতির জিনিস বের করলো। একটাতে ডায়মন্ডের কারুকার্য করা সুন্দর একটি লকেট এবং অপরটিতে হৃদিতার পছন্দ করা সেই দিনের আকর্ষণীয় ডায়মন্ডের রিং, যেটা আরিয়ান হৃদিতার অজান্তেই কিনেছিল। দুটো জিনিস হৃদিতার সামনে ধরে আরিয়ান আবেগী কণ্ঠে বলল, এগুলো আজকে ঘোরাঘুরি করার সময় তোমার অজান্তে কিনেছিলাম। তোমার প্রতি আমার ভালোবাসাময় ক্ষুদ্র ও সামান্য উপহার এগুলো।